প্রকৃতির মুখ গোমড়া, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানলার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা পেলব হাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের ওপাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়, দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে রইলেও মনের যোগ অন্য কোথাও। অম্বরে পাখা মিলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শাওলা রঙা ডোবায় ফোটা শাপলা, এই নৈসর্গের রূপ মারিয়ে ছুটে যাচ্ছে ওরা। আর তারপর ঠিকরে পড়ছে বাড়ির সিঁড়ি পথে। সেখানে কেবল তীব্র অযাচিত দাপট, অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কপলে। কানের পাশে বেজে ওঠা যার ফিসফিসে ধ্বনি, তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইঢাই করে উঠল, শীর্ণ দেহ নড়ল ঝলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্মকুড়ি চোখ দুটো বুজে ফেলল খিচে। কি জ্বালাতনের সব! স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকে শাসালো। স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য? তাহলে তাকে নিয়ে এসব কি হাবিজাবি ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। পরপর মনে পড়ল নোহার বলা কথা, এমন ইয়াংস্টার কখনো বাবা সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রের বিয়ে হয়েছে জানিস? পুষ্পিতা হাল ছেড়ে দিল, সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনার ঝোলাঝুলিতে ও নিজেই নিরুপায় হয়ে দুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই, এখানে ওর কিছু করার নেই। তখনই পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে, চকিতে ঘাড় বাঁকায়। তনুজা এসেছে। কান ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভুরু উঁচিয়ে শোধালো, কেমন আছো? পুষ্পিতা মুচকি হেসে বলল, এই তো চলছে। তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসলো তনুজা। ঠোঁট এলিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস এঁকেছি জানো? কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ। দাঁড়াও দেখাই। তনুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করলো, পাতা মেলার আগে সচেতন করলো। আচ্ছা, আগে বলিনি, কাউকে কিন্তু বলা যাবে না। কাকে দেখাবো? আমি তো তুমি ছাড়া কারোর সাথে মিশিই না। তনুজা খুশি হয়ে গেল, দুটো ঠোঁট মেলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে, বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সঙ্গে বলে এই অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে, এমন একটা মেয়ে কেবল ওর সাথে মেশে, এ যেন খুব গর্বের কথা। ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো। পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তনুজা আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে, এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে। আজ আবার কি এঁকেছে? সহসা সাদা পাতার ওপর একটা গোটা স্কেচের দেখা মেলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সব কটা দাঁত দেখিয়ে দিল তনুজা। কি কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভুরু কুঁচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কে এটা? মেয়েটা ভ্যাবাচাকা খেলো, হাহাকার করে বলল, মানে? কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ওর বলার ধরনে পুষ্পিতা মিইয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তনুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইল পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গোছালো বাদামি চুল দেখেই চেহারা টান টান হলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্র নাম। তনুজাটা স্যারের জন্য যেই হাপিত্তেশ করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত ললিতা আননে তমসা ভিড়ল তার, বিষাদের ন্যায় কালো দেখায় মুখাবয়। তনুজা স্ফূর্ত চিত্তে বলল, একদম স্যারের মতো হয়েছে না? কাল সারা রাত না ঘুমিয়ে ওকে এঁকেছি। ওই যে সেদিন একটা লুকিয়ে ছবি তুলে নিয়েছিলাম না, সেটা দেখেই আঁকা। হুবাহু মিলেছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই। প্রথম এসব নিয়ে বিস্ময়ে আহাজারি করলেও এতদিনে সয়ে গেছিল পুষ্পিতার। ভাবতো তনুজা ছেলে মানুষ, হয়তো স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক, আলগোছে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতি এলো না, বরং মনে হলো এসব শুনতে একটু ইচ্ছে করছে না ওর। কথার পিঠে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তনুজার প্রাণ উচ্ছল, তীব্রকে আকার যুদ্ধে জয়ী হবার আনন্দে মাতোয়ার অধর, হাস্য উজ্জ্বল বদন আরও ঝলকে জানালো, জানো আমার একটা স্কুল ফ্রেন্ড আছে নাদিয়া, ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে?
পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল। ও বলল, হোম টিউটর ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ ঘটছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও হু হা করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসা দিবস, ওই দিনই স্যারকে একটা চিঠি দেব ভেবেছি, সেখানে আমার মনের সব কথা লেখা থাকবে। ভালোবাসার কথা বেশি দিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতে যত জোর ততোধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিশদ রাগে ফেঁপে উঠল নিজে। তীব্রকে দেখে বুক কাঁপা, লজ্জায় মিটে যাওয়া মাটিতে। এইসব কিছুকে নিজের বেহায়াপনা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকে জানে তনুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওনার কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ, সেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না, সেখানে ও কত চটপটে, পড়াশোনাতে ওর থেকে 1000 গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসলো। নোহাটাও না কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তনুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলেই উনি রাজি হবেন। ও কি পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তনুজার সাথে নিজের তুলনায় বা কেন টানছে? রমিজ স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াতেই তনুজা ঝটপট ডায়েরি ঢোকালো ব্যাগে। পুষ্পিতা ফস করে শ্বাস ছাড়ল, সাথে ঝেড়ে ফেলতে চাইল সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শোনে? ওরা যে বেহায়াপনা করবেই। নাহিদের ইন্টারভিউর অফিস নোহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতেই সে চটপট রিস্কা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতেই সাবধান করলো নোহা। খবরদার মিস্টার ঢেঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়, কেন? আমার ভাড়া আমি দেব না? না, তা কেন? এরকমটা আবার হয়? নোহা কপাল কোঁচকালো। হবে না কেন? আপনি জানতো আপনার না দেরি হচ্ছে। এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করে দেরি করছে। নাহিদ ঘাড় চুলকালো। নোহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নোহা প্রসন্ন হয়ে বলল, এই তো অল্পতে মেনে নিয়েছেন, দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে হাসলো। তাহলে আমি আসছি, হ্যাঁ? নোহা ঘাড় কাত করলো। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভুরু গোছালো নাহিদ। আঙুল তুলে বলল, আরে দেখুন ওখানে কিসের ধোঁয়া, আগুন লাগলো নাকি? নোহা ঘুরে চাইল সহসা। সে একা নয়, কৌতূহলে রিক্সা চালক লোকটিও চেয়েছেন। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নোহা কিছু বুঝে না পেয়ে বলল, কই ধোঁয়া? তাকালো যখন ব্যাপারটা চোখে পড়ল, রেগে বলতে গেল, এ কি আপনি? মেয়ের ধমকটুকু নাহিদ শুনল না আজ। ছোট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামলো, আবার ঘুরে চেয়ে বড্ড ব্যস্তভাবে বলল, মেজাজে আপনি বড় হলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। ভাড়া সবসময় বড়দের দিতে হয় মিস নোহা। না বলে দিলাম বলে আবার বদদুয়া দেবেন না যেন, তাহলে কিন্তু এই অধমের সব শেষ। আসি, হ্যাঁ? চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটাই তবদা খেয়ে বসে রইল নোহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে থেকে আচমকা হেসে ফেলল। তারপর রিক্সা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, ভাইজান মানুষটা ভালোই আপা, এত বড় হওয়াও আপনার ছাড়ি হুনল। নোহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামোগুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে, লম্বা করিডোরে উপচে পড়া ভিড়, সব একসাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কি না। এই সময়টা কিছু ফাজিল ছেলেপিলে সুযোগ লুফে নেয়, ইচ্ছে করে মেয়েদের শরীর ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছিল, কি যে ভয় পেয়েছিল মেয়েটা। সেই থেকে হয় সবার পরে বের হয় বা ভিড় কমলে, তেমনি আজও দাঁড়িয়েছিল সে। মধ্য দুপুরে মাঠে কড়া রোদ, বিধায় হাতে গোনা লোকজন সেখান হতে যায়। কি মনে করে আজকে মাঠে নামলো পুষ্পিতা। সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে, বাসায় তো কাজ নেই, নোহাও নেই, ওরও বা এত তাড়া কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখলো, কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি কেন কে জানে, এত মেয়ে আফসোস করলো তাতে।
তনুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়েও মন মস্তিষ্কে প্রশ্রয় দিল না, উল্টে কঠিন ধমকে চুপসে রাখলো তাদের। চোখ তুলে মনমরা অম্বরে এক পল চাইল। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবেও না। যে মেঘের কারণ নেই তা কখনো কাটে। ততক্ষণে ভিড় কমেছে, 4/3 ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ওপাশ হতে 4জন হেঁটে আসছিল, দুটো ছেলের সাথে আরও দুটো মেয়ে, সাইফুল, শরীফ, হেনা, রূপা। এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখে স্থানে দাঁড়িয়ে পড়ল শরীফ। রূপাকে বলল, ওই দেখ যার কথা বলেছিলাম। বাকিরা উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। স্বরূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়, মোটামুটি। সাইফুল আকাশ থেকে পড়লো যেন। এত সুন্দর মেয়েকে মোটামুটি বলছিস? তোর কি চোখ না আর কিছু? আমার কাছে এত ভালো লাগেনি। কি বলবো তাহলে? কি রে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, আহ ছাড় তো, মেয়ে মানুষ এমনি, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না। হেনা মুখ বাঁকালো। রূপা বলল, না রে ভাই, আমিও তো মেয়ে, আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেঁটে আসছে। শরীফ ছটপট করে বলল, কাছে আসুক, আজকে কথা বলবোই। সাইফুল বলল, আরে ভাই, কথা বললে বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র ও জুনিয়র, প্রথম দিনেই ছ্যাবলামো করে মান ইজ্জত খোয়াস না। রূপা সায় মিলিয়ে বলল, আমিও একমত, পছন্দ করিস বলে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু। ওকে ওকে। 4জন খুঁটির মতো দাঁড়িয়ে রইল, কিছুটা শিকারের জন্য। শিকারির ওত পাতার ন্যায়, অথচ ভাবনায় বুন থাকা পুষ্পিতা খেয়ালই করলো না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠল হেনা, কি অভদ্র, আমরা এতগুলো সিনিয়র এখানে দাঁড়িয়ে আছি, অথচ একটা সালাম অবধি দিল না। কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, পিছু ঘুরল মিনসে আননে। হেনার চোখ মুখে স্পষ্ট রাগ, সাথে অচেনা আরও 3জনকে দেখে চুপসে এলো বেচারি। নিভু কণ্ঠে শোধালো, জি মানে? আমাকে কিছু বললেন? রূপা ডাকলো মোটা গলায়, হ্যাঁ এদিকে এসো। পুষ্পিতার শঙ্কা হলো, চারপাশটা দেখলো একবার, লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা ডাকছে কেন এখন? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধায় পড়ল মেয়েটা। হেনা রেগে বলল, কি হলো, শুনতে পাওনি? এসো এদিকে। দোটানায় অ্যাক্সেস পুষ্পিতা এক চুলও নড়ল না। অপ্রস্তুত বিষয়টাতে সে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। এই কলেজে তো র্যাগ হয় না, হলে ওর জানা নেই, গত মাস কয়েকে শিকার হয়নি কখনো, কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন, নিশ্চয় আদর আপ্যায়ন করবে না। আচ্ছা, অভদ্র মেয়ে তো। বিরক্ত হয়ে ওরা এগিয়ে এলো। 10 কদমের দূরত্ব ঘুচে গেল এবার। পুষ্পিতার বিশীর্ণ বুক ধড়াস ধড়াস করছে। 4জন ওকে মাঝে রেখে কুণ্ডলি পাকিয়ে দাঁড়ালো, যেন রোধ করেছে সব রকম পালানোর পথ। সাইফুল বলল, বড় ভাইদের কোনো সম্মান দাও না? ডাকার পরেও জায়গায় খাম্বা হয়ে রইলে, কি দেখতে সুন্দর বলে কি অহংকারে মাটিতে পা পড়ে না? পুষ্পিতা কি বলবে? কারো মুখের ওপর উত্তর দিয়েছে কখনো? জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে? হেনা কথা কেড়ে নেয়, কি না মানে? দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু স্বভাবে তো আচ্ছা বেয়াদব তুমি। পুষ্পিতা নিরুত্তর মাথা নোয়ালো। ব্যাস, আরও পেয়ে বসলো ওরা। রূপা বলল, এই মেয়ে তো দেখি কথার উত্তরও দেয় না। সত্যি রে ভাই, দিন দুনিয়া থেকে সম্মান উঠে যাচ্ছে। আমরা সিনিয়রদের দেখলে খাওয়া রেখে 4 আঙ্গুল ঠেকিয়ে সালাম দিতাম, আর এরা দেখ কেমন চুপ করে ভাব দেখায়। শরীফের এত সবে আগ্রহ নেই, সে পুষ্পিতার আপাদ মস্তক বড় নিবেশন দিয়ে দেখছে। মেয়েটি ওর চোখে ধরেছে। সপ্তাহ 2 হবে। কলেজে ঠিকঠাক ক্লাস হয় না বলে একাডেমিক ভবনে খুব কম ঢোকে ওরা, আড্ডা দেয় বাইরে, তাই এতদিন দেখেনি। আর যখন দেখলো তখন নতুন স্যারের সাথে আসে যায়, সেই জন্য চেয়েও কথা বলতে পারেনি। আজ তো মেঘনা চাইতে বৃষ্টি নেমে এলো। কি দারুণভাবে সুযোগ পেল একটা। তবে শুনেছে মেয়েটির নাম পুষ্পিতা, নামের সাথে মুখের বড্ড মিল, একেবারে পুষ্পের মতো সুন্দর। সত্যি দূর থেকে যেমন দেখেছিল, কাছ থেকে এ যে আরও বেশি রূপসী। মোমের মতো মেদুর মুখখানায় কুমুদিনী মায়া। বাকিদের রাগ ক্ষোভ উগলে দেওয়া শেষ। মুখ খুলল শরীফ, তরল কণ্ঠে শোধালো, তোমার নাম কি পুষ্পিতা? পুষ্পিতার নজর স্লিপার পরা পায়ে, জবাবে মাথা নাড়ল শুধু। ও আবার বলল, এখানকার কোথায় থাকো তুমি? পুষ্পিতার দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে, এরা হঠাৎ এভাবে কথা বলতে এলো কেন? হেনা ক্ষেপে বলল, কি হলো? যা জিজ্ঞেস করছি উত্তর দাও।
শরীফ থামিয়ে দেয়। চুপ কর, আমাকে কথা বলতে দে। হেনা বাদ ছাদে, কোনো কথা টথা নয়। এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তাই দিচ্ছে না, ওকে একটা শাস্তি দেওয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল, ভয়ে আতঙ্কে দুরু দুরু করে উঠল ভেতরটা। শরীফের ভারী মেজাজ খারাপ লাগছে। এই হেনাটা সবেতে বাড়াবাড়ি। চোটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ঠোঁটের মিটিমিটি হাসি দেখে শরীফ চোখ সরু করলো। কথা অনুযায়ী নিভে এলো। এবার বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়েই। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করলো, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে ওঠে, কি হলো, কানা নাকি, ধরতে বলেছে না? পুষ্পিতা বাধ্যের মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়, চোখে মুখে ফুটিয়ে তোলে সিনিয়র সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলছি লেখো ওখানে। পুষ্পিতা আবার চারপাশ দেখছে, সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তনুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা তীব্র স্যার, স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি কেউ আসবে না এখানে? এই কলেজে আমাদের চারজনকে না সবাই এক নামে চেনে, বুঝলে? ভালো চাইলে যা বলছি লেখো। পুষ্পিতা উপায়হীন বনে খাতার সাদা পাতা মেলল, কলম ছুঁয়ে চাইলো ওর দিক। চাউনিতে নীরব প্রশ্ন, কি লিখবো? হেনা বলল, লেখো, শরীফ আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতেই নিয়েছিল, পুরো লাইন শুনেই চমকে থমকে একাকার, মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুইয়ে পড়ে হাসিতে। সাইফুল হাইফাই করে, শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবাক, হতবিহ্বল, মুখ খুলল এতক্ষণে। এসব কেন লিখবো? হেনা চোখ পাকালো, কেন লিখবো মানে? আমরা বলছি তাই। পুষ্পিতা মাথা নুইয়ে বলল, আমি এটা লিখবো না। রূপা চেতে বলল, কি? এই তুমি জানো তুমি কি বলছো? লিখবে না মানে কি? হ্যাঁ, না লিখলে এখনই প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছো। স্যারকে তো চেনো না, সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করেন না। মনে নেই নবীনবরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে হবে? পুষ্পিতার মনে আছে, নবীনবরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যি এসব বলেছিলেন। একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন নিজের সিনিয়রদের সম্মান করা। হেনা বলল, আমরা চারজন একসাথে গিয়ে যদি এটা বলি, স্যার তোমাকে কখনো বিশ্বাস করবেন? আবার আমরা হলাম 4 বছরের পুরনো ছাত্রছাত্রী, সেখানে তুমি এলে 6 মাসও হলো না। এরপর এই কথা যাবে ফোরকান স্যারের কানে। ওনার চোখে চান্দু একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে? যা বলেছি সেটা লিখে চুপচাপ চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের? পুষ্পিতার মাথায় বাজ পড়ল যেন। কি সাংঘাতিক এরা! অসহায়ত্বে সরু নাক ফেঁপে ওঠে মেয়েটার। নোহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করত। ওকে যে কেন এত নরম বানানো হলো? দুনিয়াতে নরম হওয়া আর বোকা হওয়া সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল, আমার নামে কিন্তু হ্যাঁ, আবার দন্তেশ্ব দিও না। বাকিরা মজা পেয়ে গেল, হেসে উঠল খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুল বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটাও লিখে দিও কিন্তু। পুষ্পিতার মন চাইল এটার গালেও একটা কষে থাপ্পড় মারতে, কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নামটা লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠটা তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু ফিরল সবাই। এই স্বর পুষ্পিতা চেনে, চেনে তার মালিককেও। মেয়েটার মৃগনেত্র সবেগে ঝলমলিয়ে ওঠে, ঠোঁট দুটোতে রাতারাতি ভিড় করলো স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে, বড় দম্ভ তার হাঁটার গতিতে। এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়ালো। শরীফরা মিইয়ে এলো সহসা, শশব্যস্ত সালাম ঠুকলো সবাই। তীব্র সুচালো চোখে এক একজনকে দেখে নেয়, ফটাফট প্রশ্ন করে, কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানালো, ফাইনাল ইয়ার বাংলা ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাই করছে। তীব্র নিজেই বলল, র্যাক দিচ্ছিলে তাই তো? অচিরে মাথা নোয়ালো সকলে। এই কলেজে আবার র্যাক? পড়াশোনা রেখে তাহলে এইসবই করো সারাদিন? শরীফ বলল, সরি স্যার। তীব্রর আওয়াজ সানের ন্যায়, ডোন্ট সে সরি টু মি, সেভ সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগলো হেনার।
মুখ খুলল কিছু বলতে, সহসা দরাজ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তীব্র, সে সরি। হেনা একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ঝটপট সরি। এরপর একে একে সবাই। তীব্র আদেশ ছুড়ল, আর কখনো কাউকে র্যাক দিতে যেন না দেখি। মাথা কাত করলো সবাই। তীব্রর কথা শেষ হয়নি, ফের শাসালো, এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আই সোয়ার খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙুল উচালো। নীরব শাসনের তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময়ে স্তম্ভিত হলো পুষ্পিতা। কোটর ছাড়ালো তার সবটুকু জড়ীভূত ভাব। তারপর মাথা নুইয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিক চায়, ভাবলো আজ স্যার এসছে, সবসময় তো আর থাকবে না, নজর যখন লেগেছে কথা তো বলবেই। এক কদম বাড়ালো। তীব্র তখনই ডাকে দাঁড়াও। তীরস্থ রেগে দাঁড়িয়ে পড়ল শরীফ। কিছুটা ভয় জাগলো মনে। তার জানা মতে এই লোক নতুন এসেছেন, ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাটা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরে এই প্রথম দেখছে শরীফ। ঘুরে চাইল সে, নম্র স্বর, জি স্যার। তীব্র নিজেও পেছন ফিরে মুখোমুখি হলো। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল, সবে ফাইনাল ইয়ার, এখনও লাইফ অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটা এই কলেজে পার হতে হতেই ভুলে যাও, না হলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বোঝেনি এই মুহূর্তে কি চাইছে ও। পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যার কি এই মেয়েকে নিয়ে ইঙ্গিত দিলেন? শরীফ তীব্রর প্রস্তর সম মুখটায় চেয়ে থাকলো কিছুক্ষণ। চাউনিতে পরিচ্ছন্ন বিভ্রম। তীব্র সাদাটে চিবুকের পক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটে চমৎকার হাসি। বলল, যাও, যেটা বলেছি মাথায় রেখো। আমার কথা শুনলে তোমারই ভালো, না হলে আমি আবার কখন খোলস থেকে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারও হতবুদ্ধি, পুরোটা মাথার ওপর দিয়ে গেছে। কিসের খলস, কার খলস? তবে মন বলল এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো এক পাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিক চেয়ে থাকে, শতনু আদো লালচে, চোখ দুটোতে জল জ্বলে ক্রোধ। বিড়বিড় করে বলে, আমার ভীতু মেয়েকে লাইন মারতে চায়? কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঢুকিয়ে তোর কলিজা বাইরে নিয়ে আসবো। কুত্তার বাচ্চা কোথাকার! এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময় পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সেই চাউনি দুটো অপ্লুত হলো। শক্ত মানবের শক্ত পিঠের দিক চেয়েছে, শত কৃতজ্ঞতায় লুটপাট করলো নিজেকে। হেসে কিছু বলতে যাবে, তখনই ঘুরে চাইল তীব্র। তেজি চোখ দুটো তাক হতেই পুষ্পিতার ঠোঁট বন্ধ, গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল, তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে, তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল, এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়, না বলেনি তো। মিহি কণ্ঠে বলল, এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেলো, তাই তো, এমন কিছুও বলেনি। চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখলো তাও। ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বলিনি তো কি, এখন বলছি। এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না। পুষ্পিতার হ্যাঁ না শোনার অপেক্ষায় সে রইল না, নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথাও গেলে স্যারকে নিয়ে যাবে, এটা কেমন কথা? মানুষ ভাববে কি? কানাডায় তখন রাত অনেক। মনের সুখে টিভি দেখছে পলাশ, মিথিলা পাশেই শুয়ে। বিশালাকার ব্ল্যাঙ্কেটটা পেঁচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগেই ভরপুর কিনেছে মেয়েটা। খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট, বিদেশে এলেও ভাত না হলে চলে। কিন্তু আজকে আর টা টু শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাটতেড়া ছেলে বুঝতে বাকি নেই। এই কয়দিনে ঢের শিক্ষা পেয়েছে। সেরাবিহীন গো ধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো ঠিক আছে, কি হবে? একবেলা না খেলে মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পল চাইল ওর দিক। একটু কাছে ঝুঁকে দেখলো মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়ে ঘুমিয়ে গেল। এই যাত্রায় মায়া হলো ওর। ডাকতে চেয়েও গুটিয়ে আনলো হাত, না থাক, এই মেয়েটা মাত্রাতিক বেয়াদব। বাপ মা যে বড় হওয়ার পর বিন্দুমাত্র শিক্ষা দেয়নি সে তো প্রতি কথায় বোঝা যায়। স্বামী হিসাবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবেন না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো।
থাকুক না খেয়ে, ডাকতে গেলেও ভাব নেবে, মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে, ভাইব্রেট হচ্ছে। ভিডিও কল দিয়েছে কেউ একজন। ও টেবিল থেকে হাতড়ে ফোন আনলো হাতে। স্ক্রিনে শ্বশুরের নাম্বার দেখে এত বিরক্ত হলো, উফ, এই লোকটাও না সারাদিন কল দিয়েই যাচ্ছে, আর যখনই ধরবে মেয়েকে চায়। এর কি মেয়ের খোঁজ নেওয়া ছাড়া কোনো কাজ নেই? অফিসের কাজগুলোও কি করে না? পলাশ সচকিতে একবার ঘুমন্ত মিথিলাকে দেখে নেয়। অজগরের মতো শুয়ে আছে দেখো, কোনো নড়চড়ই নেই। ও আলগোছে পাশ থেকে নেমে গেল, অন্য রুমে এসে দৌড় চাপালো। কল রিসিভ করতেই খোরশেদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? খোরশেদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন? এত ব্যস্ত ছিলাম ধরতেই পারিনি, পরে যে কল ব্যাক করব মনেই ছিল না। কিছু মনে করবেন না প্লিজ। না না, সমস্যা নেই, বিদেশে কত ব্যস্ততা তোমার, বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন, এই তো ভালো আছি বাবা। তা মিথিলা কোথায়? পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হলো। এরা কল দিলে শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটা সারাদিন করে আরাম। কিন্তু বিগত দিনে মিথিলার সাথে ও যা করছে, আর মেয়েরও যা স্বভাব, বাপ মাকে পেলেই সব গড় করে নালিশ করে দেবে, তখন আবার যাচ্ছে তাই কাণ্ড হবে আর একটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যা বলল, আসলে আপনার মেয়েকে তো চেনেন, এখানে এসে এক দণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টে একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিনরাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, ফিরল এই কিছুক্ষণ আগে। টায়ার্ড তো, ঘুমাচ্ছে। খোরশেদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বললেন, ও আপনি বললে ডেকে দিই, কাঁচা ঘুম তাতে কি, ডাকবো? উনি বললেন, না না থাক, ঘুমাচ্ছে যখন বিরক্ত করার দরকার নেই, ঘুমা। তা খেয়েছো তুমি? জি। সালমা বললেন, আমার মেয়েটা সংসার করতে পারছে বাবা, ও আসলে কখনো কোনো কাজ করেনি তো, একটু শিখিয়ে পড়িয়ে দিও, ঠিক পারবে। কথাগুলো পলাশের মন পুত হলো, প্রসন্ন চিত্তে কিছু বলতে যাবে, তখনই খোরশেদুল বিরোধভাস করে উঠলেন, কেন মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটাবে নাকি? ও তো এতদিনে একটা কাজের লোক রেখে দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এ পাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই ব্যাটায় মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না। নিজের বউকে কি আইসে রেখেছে? তার হাতে রান্না খায় না। ফের হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। তা বাবা, মিথিলা কি ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি না। আসলে ও খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই ভেবেছে যে একসাথে সিম কিনবে আর কি। আর আপনারা এত ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই, আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো, মন মানে না বাবা। তার ওপর প্রায় 1 মাস পার হতে চলল, ওর গলাও শুনিনি, চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল কি যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, ও কিন্তু আপনাদের কথা তেমন মনেও করে না। আমি তো মাঝে মাঝেই বলি যে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলো, বলে যে না, ইচ্ছে করছে না, থাক পরে বলবো। আসলে আপনাদের খারাপ লাগবে বিধায় বলতে চায়নি, তাও বললাম আর কি। খোরশেদুলের হাসিটা মুছে গেল, আর তো চোখে স্ত্রীর পানে চাইল। সালমা মৃদু হেসে বললেন, ও আসলে ছেলে মানুষ তো, সবে একটা নতুন দেশে গেল, একটু ঘোরাফেরা শেষ হলেই ঠিক বাবা মায়ের খোঁজ নেবে দেখো। আচ্ছা বাবা, রাখি আজ, একটু খেয়াল রেখো ওর কেমন। ভালো থেকো। জি নিশ্চয়, আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো পলাশ। কতগুলো মিথ্যা বলল এই 10 মিনিটে, উফ, বিরক্তকর। ওপাশে বসে খোরশেদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটপটে, রংচঙের দেশ দেখেছে তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার। ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিক দেখলেন, বললেন, আর যাই বলো, জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছি তাই না? কত বিনয়ী, সভ্য, দেখলে মেয়ের অনেক খেয়াল রাখে, বোঝাই যায়। সালমা বেগম মাথা নাড়লেন শুধু। ভেতর ভেতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে এর মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছেন, পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমাচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এইসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলো কি সত্যি ঘটে নাকি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিথিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন, কিন্তু অন্য মেয়েটা
না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কোনোদিন দেখা হবে না?